আজকে দশম শ্রেণীর ইতিহাসের ধারণা অধ্যায়টার কিছুটা অংশ যে বাকি ছিল তার পার্ট টুটা আজকে আমি তোমাদের বুঝিয়ে শেষ করে দেব। আমি এর আগেই বলেছিলাম যে ইতিহাসের ধারণাটা অনেক বড় অধ্যায় আছে। ইতিহাসের ধারণাটা নয়, প্রত্যেকটা তোমাদেরই বড় অধ্যায় আছে, তো আমি দীর্ঘায়িত করব না। প্রত্যেকটা পার্ট নিয়ে আমি যেগুলো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে লাইনগুলো আসার সম্ভাবনা পরীক্ষার প্রশ্নে, আমি সেইগুলি তোমাদের সামনে উপস্থাপিত করব। তোমাদের আছে এখানে সামরিক ইতিহাস। তো সর্বপ্রথম আমাদের জানতে হবে যে সামরিক ইতিহাস হলো, এখানে আমরা বুঝতে পারছি যে সামরিক ইতিহাস এখানে যুদ্ধক্ষেত্রে অস্ত্রশস্ত্রের ক্ষেত্রে মানে সেনা সংগঠন, যেটা আমরা বিশ্বযুদ্ধ উত্তরকালে দেখেছি, সেখানে যে সংগঠন সেনা সংগঠন লাগবে সেটা সামরিক ইতিহাস। বলছে যে সামরিক ইতিহাস চর্চা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে অনেক বেশি গুরুত্ব পায়। এই সামরিক ইতিহাস চর্চাটা কি হচ্ছে না, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যে চলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে অনেক বেশি গুরুত্ব পায়। তাছাড়াও আমরা এখানে দেখতে পাবো যে সেনা সংগঠনের ক্ষেত্রে যুদ্ধের কার্যকরণ বিশ্লেষণ, অস্ত্রশস্ত্র, যুদ্ধ কৌশল, যুদ্ধ প্রযুক্তি এবং সামরিক কৌশলের বিবর্তন ইত্যাদি বৈশিষ্ট্য আজ এই ইতিহাসের আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। এখানে একটা তোমাদের শর্ট প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের আধুনিক ইতিহাসের অধ্যাপক রিচার্ড জি ইভানসন 1997 খ্রিস্টাব্দে সামরিক ইতিহাসের উপর ভিত্তি করে ইন ডিফেন্স অফ হিস্ট্রি গ্রন্থটি লিখে প্রমাণ করেন। প্রশ্নটা এরকম ভাবে আসবে যে ইন ডিফেন্স অফ হিস্ট্রি গ্রন্থটি কে লেখেন, সেটা তোমাদের উত্তর হবে যে রিচার্ড জি ইভানসন। আর কত সাল, সেটা হচ্ছে 1997 খ্রিস্টাব্দে। 1969 খ্রিস্টাব্দে মার্ক ফেরো দ্য গ্রেট ওয়ার 1914 থেকে 18 খ্রিস্টাব্দে যুদ্ধের জঙ্গে রাজনীতি ও সংস্কৃতির সম্পর্ক দেখিয়েছেন। ঐতিহাসিক যদুনাথ সরকার মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থ লেখার আগে ভারতের সামরিক ইতিহাস কেউ লিখেনি। কেন তোমাদের আসতে পারে যে যদুনাথ সরকারের আগে কি কেউ ঐতিহাসিক মানে সামরিক ইতিহাসের ইতিহাস লিখেছে? না, তার আগে কেউ সামরিক ইতিহাস লেখেনি। এরপর অনেক রকম এই বিভিন্ন ধরনের ঐতিহাসিক আছে, তো আমি আর বেশি দীর্ঘায়িত করবো না, মেন টপিকগুলো নিয়ে চলে যাব। 1970-এর দশক থেকে নতুন সামরিক ইতিহাসের চর্চা শুরু হয়েছে। আমি আগেও বলেছিলাম যে 1970-এর দশকে সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়েছিল। সে 1960-এর দশকে সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়েছিল। এখানে 1970-এ দেখা যাচ্ছে সামরিক ইতিহাস চর্চা শুরু হয়েছে। তখন থেকে কি দিয়েছে, সেনা প্রধানের চেয়ে সেনাদের যুদ্ধ কৌশল অপেক্ষা যুদ্ধ সাইকোলজি, মানে কিভাবে সেনাদের প্রতি আরো মনোভাব আগ্রাসী বাড়ানো যেতে পারে, এবং সমাজ ও সংস্কৃতির যুদ্ধে বৃহত্তর প্রভাব সামরিক ইতিহাস রচনা ও চর্চায় বিশেষ গুরুত্ব পায়। এটা তোমাদের সামাজিক ইতিহাস চর্চা দুটো তিনটি ইম্পর্টেন্ট ছিল, একটা কেমব্রিজ লাইনের ইম্পর্টেন্ট ছিল, বেশি কিছু এখানে নেই। এটাই তোমাদের সামরিক ইতিহাস। এরপর যেটা আছে সেটা হচ্ছে পরিবেশের ইতিহাস। আমরা পরিবেশের ইতিহাস দেখতে পাবো যে বিগত এই বছরই প্রশ্ন এসেছে বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়, সেটার অ্যান্সার হচ্ছে 5ই জুন। আমি এখানেও এই ইম্পর্টেন্ট লাইনগুলো তুলে ধরবো, খুব বেশি এটাও দীর্ঘায়িত করব না। এটা 1940-1950-এর দশকে যুক্তরাষ্ট্রের প্রথম পরিবেশের ইতিহাস চর্চা শুরু হয়, তবে 1970-এর এর চর্চা স্বীকৃতি পায়। 1940 এবং 50-এ এটা শুরু হলেও 1970-এর দশকে এই পরিবেশ ইতিহাস চর্চাটা স্বীকৃতি পাচ্ছে। 1974 খ্রিস্টাব্দে 5ই জুন প্রথম বিশ্ব পরিবেশ দিবস বা ইকো ডে পালিত হয়। যে এই বছর প্রশ্নটা এসেছে তার মানে কি যে পরের বছর প্রশ্নটা আসবে না, তার কোনো মানে নেই। তোমাদের এভাবেও প্রশ্নটা আসতে পারে যে বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন পালিত হয়, সেটা কবে মানে কোন দিনে, সেটা তোমাদের লিখতে হবে কোন সালে বা কোন খ্রিস্টাব্দে, সেটা হচ্ছে 1974 খ্রিস্টাব্দে। এটা তোমাদের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে তোমাদের এখানে একটা জানতে হবে যে এখানে যেটা দিয়েছে দ্য সি অ্যারাউন্ড আস 1962 খ্রিস্টাব্দে দ্য সাইলেন্ট স্প্রিং নামে বিখ্যাত গ্রন্থ লিখে আমেরিকা সহ সারা বিশ্বে সাড়া ফেলে দিলেন। এটা হচ্ছে র্যাচেল কার্সন। এই কোশ্চেনটা সম্ভবত 2000 আগের বছর এসেছে সম্ভবত, যে র্যাচেল কার্সন কোন ইয়ার সাথে যুক্ত ছিল, সেটা হচ্ছে তাহলে তোমাদের এখানে বোঝা যাচ্ছে যে পরিবেশ ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিল। আর এই বছর এখান থেকে একটা প্রশ্ন এসেছে বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়, সেটা হচ্ছে 5ই জুন। এখানে দেখা যাচ্ছে যে 1962 খ্রিস্টাব্দে দ্য সাইলেন্ট স্প্রিং নামে বিখ্যাত গ্রন্থে র্যাচেল কার্সন সাড়া ফেলে দেন। তাছাড়া আমরা দেখতে পাবো যে পরিবেশ সংক্রান্ত সবই অর্থাৎ বাস্তুতন্ত্র, বনাঞ্চল, আবহবিদ্যা ইত্যাদি ইতিহাসে স্থান পেয়েছে, মানে সবগুলোই ইতিহাসে স্থান পেয়েছে। তাই কর্ণাটকের আপ্পিকো আন্দোলন, কোয়েশ্চেন আসতে পারে যে কর্ণাটকের একটা আন্দোলনের নাম লেখো, সেটা হবে যে কর্ণাটকের হচ্ছে আপ্পিকো আন্দোলন। তারপরে যেটা আছে মহারাষ্ট্রে কি, সেটা হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলন। তারপরে উত্তরাখণ্ডে চিপকো আন্দোলন, যেটা হচ্ছে 1974 খ্রিস্টাব্দে। চিপকো আন্দোলন কথাটা তোমাদের খুব ইম্পর্টেন্ট, যে চিপকো আন্দোলন কোথায়, উত্তরাখণ্ডে। এরকম ভাবে বিভিন্ন অপশন থাকবে, সেটা হচ্ছে চিপকো আন্দোলন উত্তরাখণ্ড। পরিবেশের ইতিহাসের গুরুত্ব পেয়েছে। এছাড়াও হচ্ছে রিচার্ড গ্রোভ এর
গ্রিন ইম্পারিয়ালিজম, আলফ্রেড ক্রসবি ওর ইকোলজিক্যাল ইম্পারিয়ালিজম, রামচন্দ্র গুহের দ্য ফিশারল্যান্ড ইকোলজিক্যাল অ্যান্ড ইকুয়ালিটি, মহেশ রঙ্গজনের ফেসিং দ্য ফরেস্ট, এই সকল বিখ্যাত গ্রন্থ রয়েছে। এটাই তোমাদের পরিবেশের ইতিহাস চর্চায়। এগুলো থেকে খুব বেশি বড় প্রশ্ন আসবে না, সম্ভবত 1 নাম্বার কিংবা এমসিকিউ বেশি তোমাদের প্রশ্ন আসবে। এবার যেটা হচ্ছে বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যার ইতিহাস। এই ধারণা বিজ্ঞান প্রযুক্তি মানে কি কি এখনকার দিনে যদি আমরা ধারণা করি যে বিজ্ঞানের টেকনোলজি বা আধুনিক যন্ত্র কত দিনের পর দিন উন্নতি হচ্ছে, সেটা যে বিজ্ঞান প্রযুক্তি এবং চিকিৎসা বিদ্যা। কেন যেটা দিয়েছে আধুনিক ইতিহাস চর্চার ক্ষেত্রে বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যার ইতিহাস সম্প্রতি গুরুত্ব পেয়েছে। 1927 খ্রিস্টাব্দে সেটা হচ্ছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এই ধরনের ইতিহাস চর্চার উদ্যোগী শুরু হয়। 1930-এর দশকে সোভিয়েত ঐতিহাসিক বেরিস হেসেন কারিগরি বিদ্যার ইতিহাস চর্চার উপর আলোকপাত করেন। তাহলে কে এই যে কারিগরি যে আছে সেটা কে? সেটা হচ্ছে যে কারিগরি বিদ্যার চর্চা, কি নাম? সেটা হচ্ছে বরিস হোসেন, যে কারিগরি বিদ্যার উপর আলোকপাত করছেন, মানে সে প্রথম ওইটার উপরে চর্চার উপর দৃষ্টিপাত করছেন। যেটা 1962-তে টমাস কুন তার দ্য স্ট্রাকচার অফ সাইন্টিফিক রেভলিউশন গ্রন্থে এই বিজ্ঞানের ইতিহাসে বিশেষ গুরুত্ব দিয়ে তুলে ধরার চেষ্টা করেন। তাহলে টমাস কুনের একটা এর নাম কি হচ্ছে? সেটা হচ্ছে যে দ্য স্ট্রাকচার অফ সাইন্টিফিক রেভলিউশন যেটা। তারপরে এখানে দেওয়া আছে যে আচার্য প্রফুল্ল চন্দ্রের হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি। এই প্রশ্নটা তোমাদের এমসিকিউতে আসার প্রবল সম্ভাবনা আছে। হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি বইটি লেখককে না, এটা অ্যান্সার হবে আচার্য প্রফুল্ল চন্দ্র রায়। তারপরে যেটা আছে দীপক কুমারের আছে সায়েন্স অ্যান্ড দ্য রাজ, এটাও আসতে পারে যে দীপক কুমারের কি সায়েন্স অ্যান্ড দ্য রাজ আছে। তারপরে ডেভিন আর্নল্ডের আছে সায়েন্স টেকনোলজি অ্যান্ড মেডিসিন ইন কলোনিয়াল ইন্ডিয়া। বিনয় ভূষণ রায়ের আছে 19 শতকের বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা। জেডি বার্নালের আছে হিস্ট্রি অফ সায়েন্স। গ্রন্থগুলি প্রসঙ্গে গুরুত্বপূর্ণ। বিজ্ঞান প্রযুক্তি থেকে এই কয়েকটা যে নাম বললাম এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, বাস এর কিছু করতে হবে না। এরপর যেটা আছে নারী ইতিহাস, যেটা আমি এখনো সাজেস্ট করব যে 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষার্থী দেবে তারা খুব ভালোভাবে এই প্রশ্নটা রেডি করবে এবং নারী ইতিহাসটা আসা তোমাদের প্রবল সম্ভাবনা রয়েছে। নারী ইতিহাসকে আমরা যদি লক্ষ্য করি যে নারী ইতিহাস হচ্ছে আগেকার দিনে যদি আমরা সমাজ চিত্র দেখি সেখানে কিন্তু নারীদের বিশেষভাবে মর্যাদা দেওয়া হতো না, কিন্তু এখনকার দিনে যদি আমরা বর্তমান পরিস্থিতিতে নারীদের বিভিন্ন দিকগুলো তুলে ধরি সেই ক্ষেত্রে পুরুষের যা মর্যাদা বা যা রয়েছে মর্যাদা, সেক্ষেত্রে নারীরও সমান গুরুত্ব এবং মর্যাদা রয়েছে। এক্ষেত্রে বলা যেতে পারে যে নারী কোনো দিক থেকে পিছিয়ে নেই, পুরুষ যতটাই এগিয়ে যাচ্ছে নারীও তার সেই পরিমাণে ততটাই এগিয়ে যাচ্ছে। এখানে বলবো যে বলছে যে বিশ্বের প্রায় অর্ধেক নারী জনসংখ্যা, তাই বিশ্বের সমস্ত নারী জাতির সম্মানার্থে 1975-এ নারী বর্ষ এবং 1975 থেকে 85-কে নারী দশক 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস রূপে পালিত। আমি বারবার বলবো এই প্রশ্নটা পরের বছর আসার প্রবল সম্ভাবনা আছে যে 8ই মার্চ হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। এখান থেকে এটা করতে হবে। তারপরে যেটা দেওয়া আছে যে বি.আর. নন্দ দ্য ইন্ডিয়ান উইমেন ফ্রম দ্য পার্ট টু মডার্ন কিংবা কমলা ভার্সনের হোয়াইট স্পার্টেক নামক গ্রন্থ এটা লিখেছে। তারপরে এখান থেকে দেখতে পাবো যে 1970-এর দশকে ইতিহাস চর্চার পর প্রথম ব্যবহার করেন ফরাসি নারীবিদ ফ্রাঁসোয়া দোবান। এরকমভাবে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন মত দিয়েছেন। নারী ইতিহাস চর্চাটা তোমরা ভালোভাবে দেখে যাবে, এই নারী ইতিহাস চর্চাটা আসার প্রবল তোমাদের সম্ভাবনা রয়েছে। এবারে আমি যেটা যাব এ পরের বছরে আসার সম্ভাবনা এটাও আছে 4 মার্কের জন্য, যে সরকারি নথিপত্র সংরক্ষণে রাখার নিয়ম কি বা নিয়মাবলী কি বা গুরুত্ব কি, সেটা যে একই জিনিস আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে এটা আসতে পারে যে নথিপত্রের সংজ্ঞা দাও বা আর্কাইভস লেখাগার একই জিনিস, সেটা যেটা হচ্ছে যে বিভিন্ন জিনিস মানে সংরক্ষণাগারে যে রক্ষণাবেক্ষণ করা হতো সেটা হচ্ছে তোমাদের আর্কাইভস বা লেখাগার বা সরকারি নথিপত্র। এটা 2 নম্বরের জন্য আসার প্রবল সম্ভাবনা রয়েছে। এবারে তোমাদের এখান থেকে এই বছর 4 মার্কসের জন্য আসতে পারে সেটা হচ্ছে আত্মজীবনী ও জীবন কথা। সেখানে রবীন্দ্রনাথের আছে, সেখানে সরলা দেবী চৌধুরানীর জীবনের ঝরা পাতা আছে, তাছাড়া বিপিন চন্দ্র পালের 70 বছর আছে। এগুলো আমি বেশি দীর্ঘায়িত করবো না, অনেক আছে। এগুলোর মধ্যে যে ইম্পর্টেন্ট টপিক বা ইম্পর্টেন্ট লাইন শর্ট কোশ্চেনে যদি তুলে ধরে আমি সেইগুলো আলোকপাত করবো তোমাদের সামনে। এখানে আত্মজীবনী এবং স্মৃতিকথা কি, এটাকে আত্মজীবনী মানে প্রত্যেক মানুষ বা প্রত্যেক ব্যক্তির কি আছে আত্মজীবনী আছে এবং তার স্মৃতিকথা আছে, সেইগুলো আমাদেরকে আগে জানতে হবে। সেটা হচ্ছে কেউ অকপটে নিজের জীবন কথা যখন নিজেই লেখেন তখন তাকে বলে আত্মজীবনী, মানে কেউ যখন বা আমরাই যখন নিজের জীবনের কথা নিজেই যখন লিখি সেটাকে আমরা বলছি আত্মজীবনী। আর জীবনে নানা ঘটনা যা স্মৃতিপটে লেগে থাকে এবং পরে যদি কেউ বা নিজের সেই স্মৃতিগুলি সংকলিত করেন তবে তাকে স্মৃতিকথা বলে। এবং ওই যে ঘটনাগুলি লিখলাম বা কেউ যদি বলে কিংবা আমাদেরই যদি মনে হয় বা পরে আমাদের মধ্যেই যদি মস্তিষ্কে যে কপট দেয় যে কি বা ভাবতে অনুভব করা হয় সেটাকে বলছে স্মৃতিকথা।
তারপরে যেটা বলছে যে প্রসঙ্গত কয়েকটি আত্মজীবনীমূলক গ্রন্থ হলো, খুব ইম্পর্টেন্ট, এগুলো খুব মনোযোগ দিয়ে শুনো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অসম্পূর্ণ আত্মজীবনী, সেটা হচ্ছে প্রভাবতী সম্ভাষণ। এ আসতে পারে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যেটা অসম্পূর্ণ সেটা হচ্ছে কি আত্মজীবনী, সেটা হচ্ছে প্রভাবতী সম্ভাষণ। দেবেন্দ্রনাথ ঠাকুরের আত্মচরিত, শিবনাথ শাস্ত্রীর রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গ সমাজ। রাষ্ট্রগুরু কোয়েশ্চেন আসি যে রাষ্ট্রগুরু কাকে বলা হয়, এখানে তোমাদের অ্যান্সার হবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ব্যানার্জির হচ্ছে নেশন ইন মেকিং, পন্ডিত জওহরলাল নেহরুর হচ্ছে অ্যান অটোবায়োগ্রাফি, মহাত্মা গান্ধীর হচ্ছে দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ টুথ, মণিকুন্তলা সেনের সেদিনের কথা। এই প্রশ্নটা কিছু বছর আগে এসেছিল, যে মণিকুন্তলা সেনের লেখা, সেটা হচ্ছে সেদিনের কথা, এসেছিল কিছু বছর আগে। সুভাষচন্দ্র বসুর হচ্ছে অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম এবং দক্ষিণাঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম। এটা ক্লাস 12 এর জন্য মাধ্যমিকও আছে। ক্লাস 12 এর যদি প্রশ্নপত্র আমরা লক্ষ্য করি, সেখানে দেখতে পাবো যে দক্ষিণাঞ্জন বসুর সেটা হচ্ছে ছেড়ে আসা গ্রাম, এই প্রশ্নটা এসেছিল। তারপর যেটা আছে নীরজ চন্দ্র চৌধুরী, সেটা হচ্ছে অটোবায়োগ্রাফি অফ অ্যান আনন ইন্ডিয়ান, মৌলানা আবুল কালাম আজাদের ইন্ডিয়া উইন্স ফ্রিডম ইত্যাদি। এইগুলো প্রত্যেকটাই তোমরা লাইন পড়বে এবং লাইনগুলো খুব ভালোভাবে শুনবে, আশা প্রবল সম্ভাবনা আছে এমসিকিউ প্রশ্নতে তোমাদের, কেন আর কিছু নেই। এবার আমরা যাবো যে 70 বছর। বিপিন চন্দ্র পালের আত্মজীবনীর নাম কি, সেখানে তোমাদের উত্তর হবে কি না 70 বছর। বিপিন চন্দ্র পালের আত্মজীবনীমূলক গ্রন্থ 70 বছর, এটা প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়। এটা কোন পত্রিকায় প্রকাশিত হয়, এখান থেকে প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয় এবং 1955 খ্রিস্টাব্দে তা সংকলিত হয়ে গ্রন্থ আকারে প্রকাশিত হয়। এখানে আমরা জেনে নেব যে বিপিন চন্দ্র তার 70 বছরে মোট 27টি অধ্যায় নিয়ে লিখেছেন। বিপিন চন্দ্র মোট কি ওই 27টি অধ্যায় লিখেছেন, মোট 27টি অধ্যায় নিয়ে লিখেছেন। প্রথমেই তিনি কৈফিয়ত পর্বে লিখেছেন। তাহলে কোন পর্বে লিখেছেন, প্রথমেই তিনি কৈফিয়ত পর্বে লিখেছেন। গত 22 কার্তিক 70-এ পা দিয়েছে। তিনি বাঙালি জাতিকে মাতৃজাতি কেন বললেন, বোঝা গেল না। তিনি এখানে যে বাঙালি জাতিকে মাতৃজাতি কেন বললেন, সেটা আমরা স্পষ্টভাবে দেখতে পেলাম না যে তার বলার কারণ কি বা তার বলার যুক্তিটা কি। কারণ সেই সময় বাঙালি যথেষ্ট জাগরণ ঘটেছিল, মানে সেই সময় বাঙালি যথেষ্ট উদ্ভব বা পুনর্জাগরণ বা সেই সময় বাঙালি উন্মেষ ঘটেছিল। তিনি লিখেছেন রামমোহন ভারতের নবজীবনের বীজ বপন করেছিলেন, মানে রামমোহন সেই সময়কার যে নবজীবন আছে সেই নবজীবনের বীজটাকে বপন করেছিলেন। এরকম অনেকের জীবনের স্মৃতি তার ছোট্ট জীবন স্মৃতিতে ছড়িয়ে আছে, তাই তিনি বলেছেন এই জন্যই আমার সামান্য জীবন স্মৃতি যা কিছু মূল্য মর্যাদা আছে, নতুবা লোকের সমাজে এই কাহিনী কহিবার কোনো অজুহাত থাকিত না। এটা ধরেছে। এছাড়াও আরো ধরেছে বিপিন চন্দ্র পাল যে 70 বছরে নবগোপাল মিত্রের, এগুলো শর্ট প্রশ্ন, খুব ভালো মন দিয়ে শোনো। নবগোপাল মিত্রের হিন্দু মেলা, স্বদেশ প্রেম, জাতীয় শিক্ষালয়, স্বাধীনতা সাধক দল, সুরেন্দ্রনাথ আনন্দমোহন বসু এবং শিবনাথ শাস্ত্রী প্রমুখ ব্যক্তির সম্পর্কে ইতিহাসের অনেক কথা জানা যায়। শ্রীহট্টের অনেক কাহিনী, হিন্দু মুসলিম সম্পর্কের কোথাও, এছাড়াও অনেক কিছু আরো সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্ম, রাজনীতি, এই সকল ঘটনাও কোথাও জানা যায়।